ভারত কথার আগের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম কিভাবে 1977 সালে লোকসভা ভোটে এমার্জেন্সি জারির খেসারত গুনতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। দল হেরে গেছিল, এমনকি ইন্দিরা গান্ধী নিজেও হেরে গেছিলেন। আর সেই সঙ্গে দুয়ারে এসে দাঁড়িয়েছিল সিবিআই। অভিযোগ ঠিক কী ছিল? জিপ কেনার ক্ষেত্রে কেলেঙ্কারি। টাকার অঙ্কটা কত ছিল জানেন? 40 লক্ষ টাকা। সিবিআই তখন ঠায় দাঁড়িয়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘরের বাইরে। বেরোলেই তাকে গ্রেফতার করা হবে। একটা সময় ইন্দিরা বেরোলেন, আর বেরিয়েই হাত তুলে সিবিআই অফিসারদের উদ্দেশ্যে তার মুখে প্রথম কথাটাই ছিল, ওয়্যার আর দ্য হ্যান্ডকাফস। এরই মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে সমর্থকদের ভিড় জমতে শুরু করে। জনতা পার্টির সরকারের বিরুদ্ধে এবং ইন্দিরা গান্ধীর সমর্থনে। फिर भी दिखलाई देती थी, तो वो सबको ऐसे शीशा उतार के कहती थी, देखिए गिरफ्तार करके ले जा रहे हैं सीबीआई वाले, मुझे गिरफ्तार करके ले जा रहे हैं। मैं चिंतित हो रहा था कि मैं फरीदाबाद टाउन के लिए चिंतित था कि उसी से बरकल जाना है, बरकल में उनको रखना था। ইন্দিরাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সিবিআইয়ের গাড়ি দিল্লি হরিয়ানা সীমানার কাছে একটা লেভেল ক্রসিংয়ে দাঁড়ায়। वहां पहुंचा, दुर्भाग्यवश वो गेट बंद था। संजोग या दुर्भाग्यवश जो कहिए, और गेट बंद था और कोई गाड़ी स्टंटिंग हो रहा था फरीदाबाद स्टेशन से। गाड़ी रोकना पड़ा, पायलट रुक गया, मैं रुका, वो पीछे वाला गाड़ी रुका, और पीछे से ये 8-10 गाड़ी से ये लोग पहुंच गए, और वहां सिचुएशन बिल्कुल ही नाजुक हो गया। मैं दिल्ली से बाहर नहीं जाना चाहती। देखिए, आप इंदिरा जी को शहर से बाहर नहीं ले जा सकते। क्यों? जब तक आप हमें वारंट नहीं दिखाते, हम ऐसा नहीं होने देंगे। आप देखिए, हमें अपना काम करने दीजिए। इंदिरा जी नहीं चाहती कि वो दिल्ली से बाहर जाए। एक मिनट, ठीक है, अगर वो वापस जाना चाहते हैं दिल्ली तो वापस चलें। ठीक है, चलिए। थैंक यू। आइए। গাড়িতে যেতে যেতে সিবিআইয়ের এসপির সঙ্গে একটু একটু করে কথা বলতে শুরু করেন ইন্দিরা গান্ধী। গ্রেফতার হওয়া ইন্দিরা গান্ধীর সঙ্গে সিবিআই অফিসারের সেই কথোপকথন ছিল রীতিমতো নাটকীয়। तब मिसेस गांधी जब मैं दिल्ली जा रहा तो शायद रिलैक्स हुई, क्योंकि तब वो हमसे बोल रही थी, मिस्टर सिंह, आई होप, आई डोंट नो हाउ यू विल ट्रीट मी। देखिए मिसेस गांधी, आप 11 साल तक देश के प्रधानमंत्री रहे, सीबीआई इस तरह के तरीका काम करने का नहीं है। आपको सारा भ्रष्टाचार और दिया जाएगा, और सभ्यता के साथ आपके साथ व्यवहार किया जाएगा। अंग्रेजी में बात कर रहे थे, तो फिर वो पूछे कहाँ ले जा रहे हैं, मैं बता नहीं रहा था, क्योंकि मैं कहा चलिए ना। और ये सब तरह की वो बातें कर रही थी कि देखिए चौधरी चरण सिंह को छोड़ेंगे नहीं, और ये, और तो मैं सोच रहा था कि उनको अपना जो इमरजेंसी का ये है वो होता है ना, सब पीछा कर रहा है, क्यों ये सब सोच रही है। ইন্দিরা গান্ধীকে দিল্লির কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতভর হেফাজতে রেখে সকালে তোলা হয় আদালতে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভোট প্রচারের সময় জিপ কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। हर जगह टेंशन था भयानक। श्रीमती गांधी कटघरे पर खड़ी है, बाहर लाठीचार्ज चल रहा है, हमारे वकील भी घबराए हुए हैं, और अदालत ने एक रुख ले लिया, तो वो उस पर अड़ गए कि भाई हमें प्रमाण दिखाइए, और प्रमाण दिखलाया नहीं जा सकता था, तो इसी आधार पर उनको डिस्चार्ज कर दिया गया। এক রাতের হাজতবাস, পরের দিন সকালেই মুক্তি। গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের শিরোনামে তখন শুধুই ইন্দিরা গান্ধীর গ্রেফতারির খবর। আর মজার বিষয় হলো, এই ইন্দিরাকে এক রাতের জন্য গ্রেফতার করিয়ে
জনতা পার্টির কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার দিকে এই সরকারের কোনো নজর নেই। তারা শুধু এবং শুধুমাত্র ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই ব্যস্ত। জনতা পার্টির সরকার ক্রমশ নিজেদেরই জালে নিজেরা ফেসে যাচ্ছিল, আর অনেকটা দূর থেকে সেসব দেখে মুচকি হাসছিলেন একজন, তিনি স্বয়ং ইন্দিরা গান্ধী। তার মাথায় তখন ঘুরছে জনতা পার্টিকে চেকমেট দিতে তার পরের চাল কি হবে। आपको पता था इसके बारे में? हाँ, मुझे जानकारी दी गई थी, लेकिन चौधरी साहब ने कहा था कि इंदिरा के खिलाफ काफी मजबूत केस है, इसीलिए मैंने इस कार्रवाई की अनुमति दी। ইন্দিরা গান্ধীকে গ্রেফতারের বিষয়ে মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভার মধ্যেই দ্বিমত ছিল। তৎকালীন আইনমন্ত্রী শান্তিভূষণ পরে জানিয়েছিলেন যে তিনি ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, কিন্তু চৌধুরী চরণ সিং তার কথা কানেই তোলেননি। 2 अक्टूबर को राजघाट पे हम लोग बैठे थे, ये भी हमारे बगल में दरी पे नीचे बैठे थे चरण सिंह ने कहा कि शांति भूषण जी, उस समय तो मिनिस्ट्री बन चुकी थी, वो होम मिनिस्टर थे, हम लॉ मिनिस्टर थे, कल मैं इंदिरा को गिरफ्तार करा रहा हूँ। हमने फिर उनसे कहा कि देखिए चौधरी साहब, इससे बड़ी गलती नहीं हो सकती। जैसा मैंने पहले कहा था कि हिंदुस्तान बड़ा क्षमाशील देश है, और आप ऐसे व्यक्ति को आप जेल में डालेंगे, देश इसको पसंद नहीं करेगा। नहीं, आप नहीं समझते हैं। इसलिए उन्हें लग गया कि अगर हम लॉ मिनिस्ट्री को रेफ़र करेंगे अरेस्ट का मामला, तो लॉ मिनिस्टर तो उसके खिलाफ लिख देंगे, मुश्किल हो जाएगा। तो इन्होंने फाइल हमें रेफ़र ही नहीं की, सीधी प्राइम मिनिस्टर के पास भेज दी। और प्राइम मिनिस्टर ने ये सोच के कि भाई लॉ मिनिस्ट्री को इन्होंने रेफ़र किया होगा, और उन्होंने क्लियर, ये प्राइम मिनिस्टर ने बाद में हमें बताया कि मैंने तो ये सोच के दस्तखत किए थे कि भाई यू मस्ट हैव बीन कंसल्टेड, बट लेटर ऑन आई फाउंड दैट ही वाज नॉट बीन कंसल्टेड। ইন্দিরা গান্ধীর কয়েক ঘন্টার গ্রেফতারিতে রাজনীতির হাওয়া পুরো ঘুরে গিয়েছিল। যদিও জনতা পার্টির সরকারের মাথাদের কাছে কোনো আভাসই ছিল না এর পর কি হতে চলেছে, তাই তাঁরা চলছিলেন নিজেদের গতিতে। লক্ষ্য একটাই, ইন্দিরা গান্ধীকে শায়েস্তা করা। আর তাই জনতা পার্টির সরকারের তৈরি শাহ কমিশন ইন্দিরার বিরুদ্ধে তদন্তের গতি বাড়াচ্ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চরণ সিং বলতেন, ইন্দিরার অপরাধের বিচার নাকি নুরেমবার্গের মতো করে হওয়া উচিত। সরকারের এই মনোভাব বুঝে ছোটোখাটো নানা মামলা ইন্দিরা গান্ধীর নামের সঙ্গে জুড়ে দেয়া হচ্ছিল। জনতা সরকার যে তাকে কোনোভাবে রেহাই দিতে রাজি ছিল না, তার জ্বলন্ত প্রমাণ হলো ইন্দিরা গান্ধীর নামে মণিপুরে মুরগি আর ডিম চুরির অভিযোগে মামলা দায়ের হয়। ভাবুন, 11 বছর এই দেশের প্রধানমন্ত্রী থাকা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মুরগি আর ডিম চুরির অভিযোগ, ভাবা যায়? এরই মধ্যে 1977 সালের নভেম্বর মাসে শাহ কমিশন ইন্দিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সামনে হাজির হতে বলে, কিন্তু ইন্দিরা গান্ধী শাহ কমিশনকে বয়কট করেন। শাহ কমিশনের তখন শুনানি হতো পাটিয়ালা হাউস কোর্টে। তবে কোর্ট চত্বর দেখে বোঝা যেত না শুনানি চলছে নাকি জনপ্রিয় ছবির ম্যাটিনি শো। হল একেবারে কানায় কানায় ভরা, ভেতরে যেমন ভিড়, বাইরেও তেমন বিশাল জমায়েত। সবার কাছে শুনানির আপডেট পৌঁছে দিতে বাইরে লাগানো হতো লাউডস্পিকার। এখন আমাদের মোবাইল ফোনে বিভিন্ন নিউজ পেজ থেকে যেমন আপডেট নোটিফিকেশান আসে, 60-এর দশকে ঠিক সেইভাবে আপডেট পৌঁছতো কোর্টের বাইরে জমায়েত হওয়া ভিড়ের কাছে। তবে মোবাইল নোটিফিকেশন নয়, লাউডস্পিকারের মাধ্যমে। আদালতের ভেতরের ছবিটাও 8-10টা শুনানির মতো ভাবগম্ভীর হতো না। কখনো ইন্দিরা গান্ধীর পাল্লা একটু ভারী হলেই তাঁর সমর্থকেরা হাততালি দিয়ে উঠতেন, আবার জনতা পার্টির দিকে হাওয়া ঘুরছে মনে হলে জনতা পার্টির সমর্থকেরা চিৎকার করে উঠতেন। কোনো কোনো দিন তো গালিগালাজ, এমনকি হাতাহাতি পর্যন্ত বেঁধে যেত। ভাবুন, সঞ্জয় গান্ধী যেদিন শাহ কমিশনে আসতেন,
সেদিন তো উত্তেজনা আরও বেড়ে যেত, একেবারে হাই ভোল্টেজ ড্রামা। সঞ্জয় কোর্টে ঢোকা মাত্র জনতা পার্টির সমর্থকরা চিৎকার করে গালিগালাজ শুরু করে দিতেন। একবার তো জনতা পার্টি আর সঞ্জয় গান্ধীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি হয়েছিল। আর এ বিষয়ে সরাসরি কথা বলে নেব অধ্যাপক উৎসা রায়ের সঙ্গে। আচ্ছা অধ্যাপক রায়, সেই সময় ইন্দিরা এবং ইন্দিরা বিরোধীদের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চরমে ছিল সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তা বলে দিনের পর দিন তা কোর্ট অবধি পৌঁছে গেছিল কিভাবে? সঞ্জয় গান্ধীর সঙ্গে যারা ছিলেন, মানে তার অনুগামীরা, এদের বয়সটা কম ছিল, একটু উত্তেজিত হয়ে পড়তেন। এরা সবাই কোর্ট চত্বরে ভিড় করে এসছিলেন এবং যেটা হচ্ছে যে এরাও প্রায়শই হস্তক্ষেপ করতেন শুনানির মধ্যে, এবং জিনিস বাগবিতণ্ডা এতটাই বেড়ে যেত যে এমনও হয়েছে যখন পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে এদেরকে থামানোর জন্য। এসবের মধ্যেই চলছিল শুনানি। একে একে সাক্ষ্য নেওয়া হচ্ছিল সেই সব নেতাদের যারা জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিলেন। এদের মধ্যে অধিকাংশই অবশ্য শুনানিতে এসে 180 ডিগ্রি ভল্ট খেয়ে শটান ইন্দিরার ঘাড়ে যাবতীয় দায় চাপিয়ে দেন। আর এই প্রসঙ্গেই এবার কথা বলে নেব ইতিহাসের অধ্যাপক সৌভিক মুখোপাধ্যায়ের সঙ্গে। আচ্ছা সৌভিকবাবু, ইন্দিরা গান্ধীর একদা ঘনিষ্ঠরাই শাহ কমিশনে এসে কিভাবে পুরোপুরি সুর পাল্টাতে শুরু করেছিলেন? কমিশনের যে ফাইন্ডিংস, তার মধ্যে প্রধান ফাইন্ডিংস বলা হয় যে ইন্দিরা গান্ধী ছাড়া অন্য কেউ এই এমার্জেন্সি জারি করবার ক্ষেত্রে দায়ী নয়, অর্থাৎ সমস্ত দোষটাই চাপিয়ে দেওয়া হলো তার ঘাড়ে। কাজেই অনুমান করে নেওয়া যেতে পারে যে শাহ কমিশনের সামনে অন্যান্য যারা তার সহযোগী ছিলেন, একদা অত্যন্ত ঘনিষ্ঠ সতীর্থ ছিলেন, তারা নিজেদের দায় ঝেড়ে ফেলেন এবং সমস্ত দায়টাই তারা ইন্দিরা গান্ধীর ওপরে চাপিয়ে দেন। এদের মধ্যে ব্যতিক্রম ছিলেন বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায়। শাহ কমিশনের শুনানিতে হাজির হয়ে তিনি বলেছিলেন, মন্ত্রগুপ্তের শপথ নিয়েছি, তাই কোনো কথা বলবো না। শাহ কমিশনের সামনে ইন্দিরা গান্ধীর একাধিক ঘনিষ্ঠ অনুগামীর এই যে রাতারাতি ভোলবদল, সেই প্রসঙ্গে প্রণববাবু তার বই দ্য ড্রামাটিক ডিকেড দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্সে লিখেছেন, তারা শুধু গোটা ঘটনায় নিজেদের ভূমিকার কথাই যে অস্বীকার করেছিলেন তা নয়, ঘটনার যাবতীয় দায় ইন্দিরা গান্ধীর ওপর চাপিয়েও দিয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও এর ব্যতিক্রম ছিলেন না। শাহ কমিশনের সামনে হাজির হওয়ার আগে একদিন ইন্দিরার কাছে ছুটে গিয়ে সিদ্ধার্থ শঙ্কর বলেছিলেন, ইউ লুক প্রিটি টুডে। হালকা গোলাপি রঙের শাড়ি পরা ইন্দিরা পাল্টা সিদ্ধার্থ শঙ্কর রায়কে বলেছিলেন, ডেসপাইট ইউর এফোর্টস। শেষমেশ শাহ কমিশন সমন জারি করে যে 1978 সালে 9 জানুয়ারি ইন্দিরা গান্ধীকে তাদের সামনে হাজির হতেই হবে। ইন্দিরা সেখানে যান ঠিকই, কিন্তু কোনো বয়ান দিতে অস্বীকার করেন। Will you please come to this chair? जी नहीं, मैं कानूनन बयान देने के लिए बाध्य नहीं हूं। क्या आप इस कुर्सी पर आएंगी? नो सर। Are you willing to make a statement on oath? I shall not answer any further questions. ইন্দিরা গান্ধীর এই জবাবের পরের দিন ফের শুনানি হবে বলে জানানো হয়। সেদিন ইন্দিরা গান্ধীর আইনজীবী ফ্র্যাঙ্ক অ্যান্টনি সওয়াল শুরু করতেই বিচারপতি শাহ ইন্দিরা গান্ধীর দিকে তাকান। मिसेस गांधी, क्या आप यहाँ आएंगी? मैं ये जानना चाहता हूं कि क्या आप खुद बयान देंगी? मैं कानूनी तौर पर इसके लिए बाध्य नहीं हूं। आर यू विलिंग? आई डिक्लाइन। कमीशन की बात मान लेने का मतलब है कि प्रधानमंत्री के तौर पर ली गई गोपनीयता की शपथ का मैं उल्लंघन करूं, ये मैं नहीं कर सकती। And I'm not constitutionally bound either.
Tell that to the magistrate. ইন্দিরা গান্ধী কোনো প্রশ্নের জবাব দিচ্ছিলেন না। বিচারপতি শাহ কমিশনের সচিবকে নির্দেশ দেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে। বিচারপতি শাহ এবং ইন্দিরা গান্ধীর মধ্যে কথোপকথন হতো একেবারে মাপা শব্দে। বিচারপতি প্রশ্ন করতেন, উইল ইউ কাম টু দ্য উইটনেস বক্স? ইন্দিরা গান্ধী উত্তর দিতেন, নো। বিচারপতি প্রশ্ন করতেন, উইল ইউ মেক আ স্টেটমেন্ট? ইন্দিরা গান্ধীর উত্তর আসতো, আই এম নট লিগালি বাউন্ড টু ডু সো। প্রতিদিন এই একই প্রশ্ন আর প্রতিদিন এই একই উত্তর। বিচারপতি শাহের অবশ্য এর থেকে বেশি কিছু করারও ছিল না, তার কারণ তার আইনি ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। এই রকম চলতে চলতে 1978 সালের 20 ফেব্রুয়ারি শাহ কমিশনের তদন্ত শেষ হলো। তবে তারই মধ্যে ভারতীয় রাজনীতিতে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এক, ফের ভাঙন ধরেছে কংগ্রেসে। কংগ্রেসের মধ্যে একটা বড় অংশের নেতারা ভাবছিলেন ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কেরিয়ার চিরতরে শেষ হয়ে গেছে। আর সেই ভাঙনে বিধ্বস্ত ইন্দিরা গান্ধী দলের নাম, পতাকা, ব্যাংক অ্যাকাউন্ট, দলের সদর দফতর, এমনকি নির্বাচনী প্রতীক পর্যন্ত হারান। কিন্তু তিনি তো ইন্দিরা গান্ধী। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর মতো মনের জোর তার মতো কজনেরই বা ছিল। তাই কংগ্রেস আই তৈরি করে ফের একবার নতুন করে ময়দানে নেমে পড়েন ইন্দিরা। আর এই লড়াইয়ে ফের একবার ইন্দিরার পাশে দাঁড়ায় সেই দক্ষিণ ভারত। 1978 সালের ফেব্রুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে বিধানসভা ভোট ছিল। এক মাস আগে গঠিত ইন্দিরা গান্ধীর কংগ্রেস আই এই ভোটে জয়লাভ করে। এটা ছিল হাত প্রতীকে কংগ্রেস আইয়ের প্রথম জয়। হাতের হাত ধরল দক্ষিণ ভারত। আর এই ভোটের ফলাফল স্বাভাবিকভাবে ইন্দিরা গান্ধীর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। আর শুধু এই নয়, 1978 সালে এই কর্ণাটকের চিকমাগালুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন ইন্দিরা গান্ধী। তখন এই বাংলায় কংগ্রেসিরা স্লোগান তুলেছিল, রায়বারেলি ভুল করেছে, চিকমাগালুর করেনি, সিপিএম তুমি জেনে রাখো, ইন্দিরা গান্ধী মরেনি। এদিকে জনতা পার্টির সরকারেরও তখন 1 বছর পূর্ণ হয়ে গেছে। কিন্তু পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা জনতা পার্টির সরকার এই 1 বছরে দেশে কোনো পরিবর্তনই আনতে পারেনি। উল্টে পরিস্থিতি আগের তুলনায় খারাপ হতে শুরু করে। জিনিসপত্রের দাম থেকে অপরাধ, দুর্নীতি সবই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ঠিক এমন একটা সময় জয়প্রকাশ নারায়ণের সঙ্গে দেখা করতে যান সাংবাদিক কুলদীপ নাইয়ার। সেদিন তাদের দুজনের মধ্যে যা কথা হয়েছিল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। एक ऐसा वातावरण हो रहा था जिसमें कि लोग कह रहे थे कि देखो जी क्या हो रहा है, कुछ नहीं हो रहा वगैरह। तो जयप्रकाश नारायण के पास मैं इसलिए गया था कि उसी ने तो रेवोल्यूशन लाई थी जिससे के बाद वो बने। तो मैंने उनसे कहा, लोग सरकार से निराश हैं। हाँ, हालात तो अच्छे नहीं हैं। बुराजी भाई क्या कहते हैं? उनका कहना है कि पार्टी के ही कुछ लोग सारी बुराइयों की जड़ हैं और वो जल्दी उन लोगों को बाहर कर देंगे। मुझे लगता है कि आपको ही कुछ सोचना चाहिए। लोगों ने वोट तो आपके नाम से दिया है ना। कुलदीप, अब मेरी सुनता कौन है? तो फिर मैंने आकर मोरारजी देसाई को बताया कि जेपी बहुत दुखी थे। तो कहने लगे क्या हुआ, दुखी हैं किस बात पे? हाँ, मैंने तो कभी गांधी से भी नहीं मिला था, तो ये वो क्या समझता है गांधी से भी बड़ा है। तो ये जवाब दिया और कुछ अपने आप को दुरुस्त नहीं किया। মোরারজি দেশাই ছিলেন অত্যন্ত জেদি এবং একগুঁয়ে। তিনি একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে তার কোনো নড়চড় হতো না। সেই বিষয়ে অন্য কারোর কোনো কথা তিনি শুনতেন না। কিন্তু মোরারজি দেশাই এটা ভুলে গেছিলেন যে তিনি তখন দেশের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর কাছে নিজের জেদের থেকেও তার কাঁধের ওপর থাকা দায়িত্বভার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বুঝতে না পারাটাই মোরারজির এক বিরাট দুর্বলতা হিসেবে প্রকাশ পাচ্ছিল। আর যার সুযোগ নিয়ে ইন্দিরা গান্ধী ফের একটু একটু করে শক্তি সঞ্চয় করছিলেন। অনেকে বলেন জনতা পার্টির ভেতরের ফাটলগুলো যেদিন থেকে সামনে আসতে শুরু করে সেই দিন থেকেই এই সরকারের পতনের কাউন্টডাউনও শুরু হয়ে গেছিল। আবার কারো কারো মতে
জয়প্রকাশ নারায়ণ যেদিন চরণ সিং কিংবা জগজীবন রামের বদলে মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন, সেদিনই বোঝা গেছিল এই সরকারের ভিত শক্তপোক্ত হওয়া সম্ভব নয়। মোরারজি দেশাইয়ের জেদ এবং তার মন্ত্রীদের কোন্দলের জেরে ধীরে ধীরে এই সরকারের পতন ঘনিয়ে আসছিল। আর এ নিয়েই আমরা এখন সরাসরি কথা বলবো ইতিহাসের অধ্যাপক সুপ্রতিম দাসের সঙ্গে। আচ্ছা সুপ্রতিম বাবু, শোনা যায় মোরারজি আর তার মন্ত্রীদের কেউ কেউ সুযোগ পেলেই নাকি একে অন্যের নিন্দামন্দ শুরু করে দিতেন। এখন জনতা সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী চরণ সিং, যিনি পরে অর্থমন্ত্রী, এদের প্রকাশ্য সম্পর্কটা এত খারাপ ছিল, এত তিক্ত ছিল যে সেটা তখনকার সমস্ত সংবাদপত্রে একটা আলোচনার বিষয় ছিল। মোরারজি দেশাই সুযোগ পেলেই প্রকাশ্যে চরণ সিং সম্পর্কে বলতেন যে চরণ সিংকে আমি চুরন সিং বানিয়ে দেব। আবার চরণ সিং তিনি প্রকাশ্যেই বলতেন এবং মিডিয়ার সামনেই বলতেন যে লোকে তো পার্লামেন্টে লক্ষ লক্ষ ভোটে জিতে আসে, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই মাত্র 20,000 ভোটে জিতে এসেছেন, তিনি কেমন নেতা। বিষয়টা কিন্তু এখানেই থামেনি। মোরারজি দেশাইকে নিশানা করতে তার ছেলে কান্তি দেশাইয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে উস্কে দেন চরণ সিং, যার জেরে চরম অস্বস্তিতে পড়েন মোরারজি দেশাই। जनता पार्टी में शुरू से ही लड़ाई शुरू हो गई, आपस में लड़ते रहे। নিজের আত্মজীবনীতে নাইয়ার লিখেছেন, একদিন তিনি মোরারজি দেশাইয়ের সঙ্গে দেখা করে বলেন কান্তি দেশাই অর্থের বিনিময়ে বিভিন্ন ডিলের মধ্যস্থতা করছেন, তাই কান্তি যাতে কোনোভাবেই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করতে না পারেন তার জন্য তাকে অন্তত প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন কুলদীপ নাইয়ার। কিন্তু শটান না বলে দেন প্রধানমন্ত্রী, বলেন এর আগে একবার বকেছিলাম বলে আমার মেয়ে আত্মহত্যা করেছিল, আমি আমার মেয়েকে হারিয়েছি, ছেলেকে হারাতে চাই না। একদিকে মোরারজি দেশাই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি ছিলেন না, অন্যদিকে চৌধুরী চরণ সিং আবার শেষ দেখে ছাড়বেন বলে একেবারে মনস্থির করে ফেলেছিলেন। তিনি মোরারজি দেশাইকে চিঠি লিখে তাঁরই ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বলেন। আর ওই যে বলছিলাম, মোরারজি দেশাইয়ের মতো একগুঁয়ে আর জেদি মানুষ ভারতীয় রাজনীতিতে খুব কমই দেখা গেছে। তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি দেখে মোরারজি দেশাই রেগে অগ্নিশর্মা হয়ে যান। চরণ সিংকে শটান স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরানোর একেবারে তোড়জোড় শুরু করে দেন তিনি। তার সহকর্মী নেতারা কোনো ক্রমে তাকে এই বলে নিরস্ত করেন যে দফতর কেড়ে চরণ সিংকে অপমানিত করা অত্যন্ত অনুচিত এবং একই সঙ্গে বিপজ্জনক পদক্ষেপ হবে। अब उनकी उम्मीदें बढ़ती जा रही हैं। उन्होंने चिट्ठी लिखी जिसमें कांति के खिलाफ गलत आरोप लगाए हैं और वो चाहते हैं कि मैं उसकी जांच कराऊं। वैसे तो कई लोग मुझे भी सलाह देते हैं कि मैं चरण सिंह से गृह मंत्रालय वापस ले लूं। মোরারজি দেশাই তখনকার মতো শান্ত হলেও জনতা সরকারের ভিত কিন্তু ততদিনে নড়বড়ে হয়ে গেছে, বলা যেতে পারে ভেতর থেকে ঘুম ধরে গেছে। আর মোরারজি চরণ সিংদের এই খেয়েই সুযোগে ইন্দিরা গান্ধীও অপেক্ষা করছিলেন সেই মোক্ষম সময়ে যখন তিনি তার আস্তিন থেকে তুরুপের তাসটা বের করবেন। আর এভাবেই ঘনিয়ে আসছিল মোরারজি দেশাই সরকারের অন্তিম মুহূর্ত। আর প্রথম অকংগ্রেসি সরকারের সেই অকাল পতনের গল্পই আপনাদের শোনাবো ভারত কথার পরের পর্বে। সংসারে মন কষাকষি তখন একেবারে চরমে, শুধু হাঁড়ি আলাদা হওয়ার অপেক্ষা। उन्होंने चिट्ठी लिखी जिसमें कांति के खिलाफ गलत आरोप लगाए हैं। মোরারজি দেশাই এবং চরণ সিং এর মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ ছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। मुझे नहीं लगता किसी नई व्यवस्था की जरूरत है। सरकार में बैठे हुए सब के सब लोग नामर्द हैं। চৌধুরী চরণ সিং এর এই বয়ানে মোরারজি দেশাই একেবারে রাগে ফেটে পড়েন। चरण सिंह और राजनारायण इस्तीफा देने के लिए कहा जाए। मैं मरा नहीं था, जिंदा हूं मैं। জনতা পার্টির অন্দরে কোন্দল যত বাড়ছিল, ইন্দিরা আর সঞ্জয় গান্ধীর হাসিও ততই চওড়া হচ্ছিল। राजनारायण जी का दावा है कि चौधरी जी के साथ साथ लगभग 100 सांसद जनता पार्टी छोड़ दें।
রাজনারায়ণ চরণ সিং এর এতটাই অনুগত ছিলেন যে অনেকে তো রসিকতা করে তাকে চরণ সিং এর হনুমানও বলতেন। সেই তিনি এবার সঞ্জয় গান্ধীর ক্রমাগত তাগাদায় লঙ্কা জ্বালানোর প্রস্তুতি শুরু করে দেন। मानसून सेशन शुरू होने वाला है। इस बार मोरारजी पूरी तरह से गिर जाए। রাজনীতির খেলা বড়ই জটিল। আজ যে শত্রু, কাল সে প্রাণের বন্ধু।